গল্পের নাম আজকের পার্বতী। গল্পটি লিখেছেন সংঘমিত্রা রায়। মিষ্টি নিয়ে আয় দিদিভাই, সুখবর আছে। কিসের সুখবর দাদু? তোকে কলকাতা থেকে পাত্রপক্ষ দেখতে আসছে। খুব বড় লোক ওরা, অনেক বড় ব্যবসা আছে ওদের, প্রচুর সম্পত্তিও আছে। পাত্রের আর কোনো ভাই বোন নেই, তুই রানী হয়ে থাকবি। এতে তুমি সুখবর কি দেখলে? আমি রানী হতে চাই না। সে কি রে দিদি ভাই, আমি তো ভাবলাম খবরটা শুনে তুই খুব খুশি হবি, এখন থেকেই সাজগোজ শুরু করে দিবি। আমি একটুও খুশি হইনি দাদু, কারণ আমি এখন বিয়ে করতে চাই না। তাহলে কখন বিয়ে করবি? বয়স তো কম হয়নি, বিয়ে পাশ করে এমএ পড়ছিস। তোর মাকে তো আরও কত আগে বিয়ে দিয়ে দিয়েছিলাম, তোর বয়সে আরতির দুটো বাচ্চা হয়ে গিয়েছিল। আমি আমার মায়ের মতো হতে চাই না, এমএ পাশ করে আগে স্বাবলম্বী হই, তারপর বিয়ের কথা ভাবব। কি হবে এত লেখাপড়া করে? সেই তো বিয়ের পর রান্নাঘরেই কাটাতে হবে মেয়েদের। তোর বাবা রোজই আমাকে ফোন করে বলে একটা ভালো ছেলের সন্ধান দিতে, তাই আমি ঘটক লাগিয়ে এই ছেলের সন্ধান পেলাম। তোর বাবা তো এমন পাত্র পেয়ে খুব খুশি, বৈশাখ মাসেই তোর বিয়েটা দিয়ে দিতে চায়। তোমাকে আমি আর একটা কথা বলেছি দাদু, সেটা কি তুমি বোঝোনি? বুঝেছি, চাকরি বাকরি পাওয়ার কথা বলছিস তো? চাকরি পাওয়া কি এত সোজা? তাছাড়া যার বর এত টাকা রোজগার করে সে চাকরি পেয়ে কি করবে? তোর মা তো প্রাইমারি স্কুলের শিক্ষিকার চাকরি পেয়েছিল, কিন্তু আমি করতে দিইনি। কি দরকার মেয়েদের এসব কাজ করার? যার যতটুকু সীমানা তার মধ্যেই থাকা উচিত। প্লিজ দাদু, কিছু মনে করো না, তুমি আমার মায়ের জীবনটা নষ্ট করে দিয়েছ। দয়া করে আমাকে তুমি সীমানা দেখাতে এসো না। আমি আমার মতো করে বাঁচতে চাই। বাবার সঙ্গে আমি কথা বলে নেব। চাকরি পাওয়া সোজা নয়, সেটা আমিও জানি। অন্য কাজ করব, ব্যবসা করব। আমি পার্লারের কাজ শিখেছি, পার্লার খুলবো ভাবছি। কি বললি দিদি ভাই, আমি তোর মায়ের জীবন নষ্ট করেছি? এত ভালো পাত্রের সঙ্গে বিয়ে দিলাম, কত সুখে আছে মেয়েটা, তাও তুই এই কথা বলছিস পার্বতী? হ্যাঁ বলছি, কারণ আমার মা একটুও সুখে জীবন কাটায়নি, শুধু মানিয়ে চলেছে এত বছর ধরে। আমার মা মাধ্যমিক পাশ করে আরও পড়াশোনা করতে চেয়েছিল, কিন্তু তুমি দাওনি। একটা চাকরি পেয়েছিল, তাও তুমি করতে দাওনি। একজনকে ভালোবেসেছিল, কিন্তু তুমি ছেলেটি ব্রাহ্মণ নয় বলে তুমি তার সঙ্গে মায়ের বিয়ে দাওনি। তোমার উঁচু জাত, ভালো বংশ পরিচয় এসব বজায় রাখতে তুমি মায়ের থেকে 18 বছরের বড় একজনের সঙ্গে তুমি মায়ের বিয়ে দিয়েছ, যার সঙ্গে আমার মা একদিনও ভালোভাবে জীবন কাটাতে পারেনি। সব সময় স্বামীর মতকেই প্রাধান্য দিয়েছেন আমার মা। নিজের সমস্ত ইচ্ছে শখ সব কিছু বিসর্জন দিয়েছে আমার মা। সেই ছোটবেলা থেকে মাকে শুধু লুকিয়ে লুকিয়ে কাঁদতে দেখেছি। জোরে কথাও বলেনি কোনোদিন, কারোর সঙ্গে মেলামেশা করতে দেয়নি বাবা তাকে। সারাক্ষণ বাবা চিৎকার, গালিগালাজ, মারধর এসব নীরবে সহ্য করেছে আমার মা। স্বামীর ঘর ছাড়তে পারেনি, একে তো স্বাবলম্বী নয়, তার উপর তোমাদের সম্মানের কথা ভেবে মা শুধু আমার বাবার সঙ্গে মানিয়ে চলেছে। যদি মাকে আরও পড়াশোনা করাতে, মাকে চাকরিটা করতে দিতে, যাকে মা ভালোবাসতো তার সঙ্গে বিয়ে করতে দিতে, তাহলে মায়ের জীবনটা অন্যরকম হতো। যাকে মা ভালোবাসতো শুনেছি তিনি ভালো চাকরিও করেন, একজন সম্মানীয় মানুষ। শুধু ব্রাহ্মণ নয় বলে তার সঙ্গে তুমি মায়ের বিয়ে দিলে না। পার্বতী নিজের ঘরে বসে দাদুর সঙ্গে কথা বলছিল। ওদের কথার মাঝে আরতি কখন এসে দাঁড়িয়েছে। সর্বনাশ, পার্বতী এসব পুরনো কথা জানলো কি করে? এগিয়ে এসে বললেন, চুপ কর পারু, কি বলছিস? কেউ শুনতে পেলে কি ভাববে? আমাকে কি তুই এই বয়সে ঘরছাড়া করবি নাকি? আজকাল বড্ড বেশি কথা বলিস তুই। যা তো, দেখ বাইরে কে এলো। পারু আর কোনো কথা না বলে বেরিয়ে গেল ঘর থেকে। দীননাথ বাবু, কি রে আরতি, পারু কি বলে গেল তুই নাকি সুখী নোস? এতদিন পর আর এসব কথা জেনে কি হবে বাবা? তোমরা তোমাদের বিপদে ওর কাছ থেকে টাকা পেয়েছো, তার দাম তো আমাকে চুকাতেই হবে। কৃষ্ণনগরে বাড়ি পার্বতী চক্রবর্তীর, তার ডাকনাম পারু। পারু বাংলায় এমএ করছে, পার্লারের কাজও শিখছে।
তার বাবা অজয় চক্রবর্তীর ভালো ব্যবসা আছে কৃষ্ণনগরে। পারুর ছোট এক ভাই আছে, তার নাম অভিক। অভিক যাদবপুরেই ইঞ্জিনিয়ারিং পড়ছে। অভিকের সঙ্গে পার্বতীর সম্পর্ক ভালো। পার্বতীর মামার বাড়ি বর্ধমানে। ওর দাদু দিদা এখনো বেঁচে আছেন। ওর দাদুর নাম দীননাথ চক্রবর্তী। এখনো বেশ শক্ত সামর্থ্য আছেন। সরকারি চাকরি করতেন, এখন পুরোহিতের কাজ করেন। পার্বতীর জন্য ভালো পাত্রের সন্ধান এনেছেন। অজয়বাবুও চান পার্বতীর বিয়ে দিতে, কিন্তু পার্বতী এখনই বিয়ে করতে চায় না। সে স্বাবলম্বী না হয়ে বিয়ে করবে না। বর যতই বড় লোক হোক, পার্বতী তার নিজের একটা আইডেন্টিটি চায়। সে স্বাধীনভাবে নিজের মতো করে বাঁচতে চায়। কিন্তু তাই বলে সে বিয়ে করবে না তা নয়। সে এমন একজনকে বিয়ে করতে চায় যে তার সবচেয়ে ভালো বন্ধু হবে, তার স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না, যার সঙ্গে ঘর করতে গিয়ে গুমড়ে গুমড়ে মরতে হবে না তাকে, যেমনটা ওর মা আরতির জীবনে হয়েছে। পার্বতী মহিলা সমিতির সঙ্গে যুক্ত আছে। অনেক জায়গায় যায়, মেয়েদের লাঞ্ছনা বঞ্চনার কথা শুনে দেখে। মেয়েদের উপর যখন নানা অত্যাচারের কথা শোনে, ওরা এগিয়ে যায়। এসব বন্ধ কিভাবে হবে তার চেষ্টাও সমিতির মানুষের সঙ্গে মিলে করে যাচ্ছে। তবে পার্বতীর দৃষ্টিতে ওর মাও একজন লাঞ্ছিতা মহিলা। ওর বাবার সঙ্গে ওনার বিয়ে না হলে হয়তো মায়ের জীবনটা অন্যরকম হতো। ওর মায়ের সব প্রতিভা সংসার নামক জাঁতাকলে পিষ্ট হয়ে গেছে। আরতি পড়াশোনায় ভালো ছিল, বেশ ভালো গানও গাইতো। মাধ্যমিকের আগে আরতি পড়তে যেত ওদের পাড়ার ছেলে অনুপ দত্তের কাছে। অনুপ তখন বিএসসি পাশ করে হাই স্কুলে চাকরি পেয়েছে। সেই সঙ্গে অনেক ছাত্র পড়াতো। আরতি খুব সুন্দরী ছিল। অনুপের বেশ ওকে ভালো লাগে, পার্বতীরও ওকে ভালো লাগে, কিন্তু ওর টিচার বলে কিছুটা সংকোচ করত। অনুপ ভেবেছিল আরতি কমপক্ষে বিএ পাশ করুক, চাকরি পেলে করবে, না হলেও তারপর ওরা বিয়ে করবে। এ কথা আরতিকে বলেও ছিল। আরতি ভেবেছিল সেও মন দিয়ে পড়াশোনা করে অনুপের সমকক্ষ হবে, তারপর ওরা বিয়ে করবে। মাধ্যমিক পাশের পর মায়ের অসুস্থতার কারণে 2 বছর পড়াশোনা করতে পারেনি আরতি। এরপর ওর মা সুস্থ হন। আরতি আবার উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়। এ সময় সে অনুপের চেষ্টাতেই প্রাইমারি স্কুলে একটা চাকরি পাওয়ার ব্যবস্থা হয় আরতির। কিন্তু চাকরি পাওয়ার আগেই অনেক কথা শুরু হয় চারিদিকে। ব্রাহ্মণের মেয়ে কায়স্থের সঙ্গে প্রেম করছে, তা নিয়ে অনেকেই অনেক কথা বলছে। খুব রেগে যান দীননাথ। তিনি আরতির লেখাপড়া বন্ধ করে দেন। ব্রাহ্মণের মেয়ে কিছুতেই কায়স্থের সঙ্গে বিয়ে হতে পারে না। কয়েকদিনের মধ্যেই আরতির থেকে 18 বছরের বড় একজনের সাথে আরতির বিয়ে দিয়ে দেন। অজয় চক্রবর্তীর আর্থিক অবস্থা ভালোই, কিন্তু সে খুব বদমেজাজি, সন্দেহপ্রবণ একজন মানুষ। সুন্দরী আরতিকে কারোর সঙ্গে খুব একটা মিশতে দিত না। ঘরের সব কাজে সে নাক গলাতো। কি রান্না হবে, কতটুকু পরিমাণে রান্না হবে, তাও তার কথাতেই হতো। অজয়বাবুর মা বাবা কেউ বেঁচে ছিলেন না, তাই ওদের কাজ অজয়বাবুই করতেন। পান থেকে চুন খসলেই হাত উঠত আরতির উপর। খুব গালিগালাজ করতেন আরতিকে। মাকে ছোট থেকেই লুকিয়ে লুকিয়ে কাঁদতে দেখেছে পার্বতী। এত সুন্দরী আরতি সংসারের যন্ত্রণা সহ্য করতে করতে একেবারে পুরা কাঠের মতো যেন হয়ে গেছে। সারাক্ষণ যন্ত্রের মতো কাজ করেই যাচ্ছে। তবে অজয়বাবু বিপদে আপদে কয়েকবার দীননাথের পরিবারকে টাকা দিয়ে সাহায্য করেছে। তাই এত কিছু সহ্য করেও এখানে পড়ে আছে আরতি, আর যাবেই বা কোথায়। পার্বতীর সমাজসেবার কাজ মোটেই পছন্দ নয় অজয়বাবুর। আজকাল মেয়েটা মুখের উপর কথা বলে দেয়। আরতিকে কোনো কথা বললেই অনেক কিছু শুনিয়ে দেয় বাবাকে পার্বতী। লেখাপড়া করতে কলকাতায় পাঠিয়ে ভুল হয়েছে। পার্বতীকে তিনি আর আরতির মতো শাসন করতে পারেন না। একটু ভয়ও পান তাকে। এখন ভালোই ভালোই পার্বতীর বিয়ে দিতে পারলেই তিনি বেঁচে যান। তাই এখন তার দাদুকে বলেছেন পার্বতীর জন্য পাত্র দেখতে। আরতির সঙ্গে খারাপ ব্যবহার করলেও পার্বতীকে খুব ভালোবাসেন অজয়বাবু। কিন্তু পার্বতী মায়ের সঙ্গে ছোটবেলা থেকে বাবার খারাপ ব্যবহার দেখতে দেখতে কেমন যেন প্রতিবাদী হয়ে উঠেছে সে। আর তাই সবসময় চায় সে স্বাবলম্বী হতে। মাধ্যমিক পাশের পর থেকে সে টিউশনি করতে আরম্ভ করে। অজয়বাবু আরতির এত বারণ সে শোনেনি। অজয়বাবুকে বলেছিল, তোমার যতই টাকা থাকুক না কেন, আমার নিজের রোজগারের সামান্য টাকার মূল্য আমার কাছে অনেক বেশি। দীননাথের মুখে অজয়বাবু শুনলেন পার্বতী এখন বিয়ে করতে রাজি নয়। তাই রাতে বাড়ি ফিরে তিনি পার্বতীর ঘরে গেলেন।
পার্বতী তখন বই পড়ছিল। প্রথমে দুই একটা ভালো কথা বললেন, কারণ তিনি জানেন পার্বতীকে কটু কথা বললে তার জেদ আরও বেড়ে যায়। সেই ছোটবেলা থেকেই তার এই অভ্যাস। পার্বতীর পাশে গিয়ে বসলেন, বললেন, পাত্রটা খুব ভালো রে মা, বাবার একমাত্র ছেলে, প্রচুর সম্পত্তির মালিক, তোকে খুব সুখে রাখবে, বিয়ের জন্য রাজি হয়ে যা। আর কি হবে লেখাপড়া করে? পার্বতী একটু হাসলো অজয়বাবুর কথায়, তারপর বলল, পাত্র হিসেবে তুমি কি খারাপ ছিলে? কত ভালো ব্যবসা তোমার, সম্পত্তিও আছে, কিন্তু তুমি আমার মায়ের সঙ্গে এত বছর ধরে যে ব্যবহার করে আসছো, সেই রকম ব্যবহার যদি আমার বর আমার সঙ্গে করে তোমার কেমন লাগবে? আমার বর যদি আমাকে কথায় কথায় গায়ে হাত তোলে তোমার কেমন লাগবে? অজয়বাবু থতমত খেলেন, একটু চুপ করে থেকে বললেন, কি বলছিস রে মা? আমি তোর মাকে খাওয়া পড়ার কোনো কষ্ট দিয়েছি? শুধু কি খাওয়া পড়া আর ভালো কাপড় পরার জন্য মেয়েরা বিয়ে করে? তাহলে রাজা মহারাজারা তাদের মেয়েদের বিয়ে দিতেন না। ওদের কি এসব কিছুর অভাব আছে? তুমি কোনোদিন আমার মায়ের ভালো বন্ধু হতে পেরেছ? আমার মাকে কোনোদিন তুমি ভালোও বাসনি। আমাদের ভাই বোনদের জন্ম নেহাতি দুর্ঘটনাই বলা যায়। তুমি আমাদের ভালোবাসো, তাই আমরা এতটুকু পড়াশোনা করতে পেরেছি। তুমি একজন ভালো বাবা, কিন্তু ভালো স্বামী নও। বাড়িতে কাজের মানুষ থাকলেও এমন খারাপ ব্যবহার করে না যা তুমি আমার মায়ের সঙ্গে করেছো। ওদেরও কিছু স্বাধীনতা থাকে। তোমার সঙ্গে বিয়ে হওয়াতে মায়ের অস্তিত্বই হারিয়ে গেছে। সারাক্ষণ একটা যন্ত্রের মতো শুধু কাজ করে যাচ্ছে তোমার মন রাখতে। তাহলে তুই এখন কি চাস? আমি এখন বিয়ে করব না, আগে স্বাবলম্বী হই, তারপর বিয়ের কথা ভাবব। আমার বর যদি খুব খারাপ হয় তাহলে মায়ের মতো এত অত্যাচার সহ্য করে আমি ওর সঙ্গে ঘর করতে পারবো না, চলে আসবো ওখান থেকে। তাই আমার স্বাবলম্বী হওয়াটা খুব জরুরি। তবে আমি এটাও চাই প্রত্যেক মেয়েরা স্বাবলম্বী হোক, যাতে ওরা মাথা উঁচু করে বাঁচতে পারে। অজয়বাবু আর কোনো কথা না বলে বেরিয়ে গেলেন ঘর থেকে। আগে পার্বতী কোনো কথা না শুনলে আরতিকে গিয়ে খুব গালিগালাজ করতেন, কিন্তু আজ কাউকে কিছু বললেন না, চুপচাপ নিজের ঘরে চলে গেলেন। এরপর বেশ কয়েক বছর কেটে গেল। পার্বতী এমএ পাশ করে আয়কর বিভাগে চাকরি পেয়েছে। যতদিন চাকরি পায়নি ততদিন সে পার্লারে কাজ করত। বাড়িতেই একটা পার্লার খুলেছিল, সেই সঙ্গে সমাজসেবাও করে গেছে। যেখানেই মেয়েদের উপর অত্যাচারের কথা শুনেছে সেখানেই তার সমিতির মানুষের সঙ্গে গেছে, যতটুকু সম্ভব সমস্যা সমাধানের চেষ্টা করেছে। বাড়িতেও তার মায়ের জীবনে অনেকটা পরিবর্তন এসেছে। অজয়বাবু আগের মতো খারাপ ব্যবহার করেন না আরতির সঙ্গে। আরতি এখন সংসারের কাজের বাইরে যেটুকু সময় পায় তখন বই পড়েন, গান করেন, মাঝে মাঝে বেড়াতেও যান নানা জায়গায়। পার্বতীর ভাইও চাকরি পেয়েছে, সেও মাকে খুব ভালোবাসে। পার্বতী একদিন মামার বাড়ির সবাইকে ওর কাকুদের নিমন্ত্রণ করেছে ওদের বাড়িতে। বলল, ভাই বোন দুজনে চাকরি পেয়েছে, সেই উপলক্ষে সবাইকে খাওয়াতে চায়। তবে সেদিন অভিক বাড়িতে ছিল না। খুব জমিয়ে খাওয়া হয়েছে, সবাই মিলে গল্প করেছেন, অজয়বাবুও আছেন। পার্বতী বলল, আমি একটা কথা বলতে চাই। কি কথা বল? অজয়বাবু বললেন, আমি একজনকে ভালোবাসি এবং তাকেই বিয়ে করতে চাই। কোথায় বাড়ি ছেলেটির? কি করে? বাড়ি কলকাতায়। আমার অনেক দিনের বন্ধু অয়ন এখন আমার অফিসে চাকরি করে। ছেলেটি ব্রাহ্মণ তো? না, ব্রাহ্মণ নয়। ওর নাম অয়ন দত্ত, শিক্ষিত ভদ্র ফ্যামিলির ছেলে। তাছাড়া ও একজন ভালো মানুষ। ব্রাহ্মণ ছাড়া অন্য কারোর সঙ্গে তোমার বিয়ে হবে না, অজয়বাবু বললেন। তাহলে আমাকে নিজের সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে। যে মানুষটি সব দিকে ভালো, শুধু ব্রাহ্মণ নয় বলে তাকে আমি ভুলতে পারবো না। আমি আজকের যুগের পার্বতী। তুমি আমার নাম রেখেছিলে। আমি শরৎচন্দ্রের উপন্যাসের পার্বতীর মতো দুর্বল নই। পার্বতী যদি আজকের দিনের মেয়ে হতো তাহলে উপন্যাসটি অন্যভাবে লেখা হতো। সেখানে দেবদাসের এমন করুণ পরিণতি হতো না, আর পার্বতীকেও বাবার বয়সে একজনকে বিয়ে করতে হতো না। শুধুমাত্র বংশমর্যাদা রাখতে গিয়ে দুটো জীবনই নষ্ট হয়ে গেল। পার্বতী যদি সেদিন রুখে দাঁড়াতো তাহলে হয়তো এমন হতো না। আমি অয়নকে ছাড়া বাঁচব না, তাই আমি ওকেই বিয়ে করব। মা দুর্গার আর এক নাম পার্বতী।
আর তিনি শিব ঠাকুরকে পেতে কি করেছিলেন তোমাদের সবারই জানা। আমিও না হয় আমার শিব ঠাকুরকে পেতে একাই এই বাড়ি ছেড়ে চলে যাব, তবে তোমাদের আশীর্বাদ পেলে ভালো লাগতো। পার্বতীর মামা বলতে লাগলেন, তুমি কোন যুগে পড়ে আছো জামাইবাবু? এখন এসব কেউ মানে নাকি? এত জাতপাত দিয়ে কি করবে? ছেলেটি ভালো কিনা দেখো, পারুকে কতটুকু ভালোবাসে তা দেখো। ছেলেটি শিক্ষিত পরিবারের, ভালো চাকরি করে। আমার মেয়ে এমন কাউকে পছন্দ করলে আমি মেয়েকে ধুমধাম করে তার সঙ্গেই বিয়ে দিতাম। তুমি না চাইলেও আমি আমার ভাগ্নিকে আশীর্বাদ ঠিকই করব। একটু সময় চিন্তা করলেন অজয়বাবু, তারপর বললেন, পার্বতী যদি সুখী হয় তাহলে আমি এই বিয়েতে রাজি আছি। অজয়বাবু তার মেয়েকে ভালো করেই চেনেন। যদি তিনি ওদের বিয়েটা মেনে না নেন তাহলে পার্বতী হয়তো আর কোনোদিন এ বাড়িতে আসবে না। আরতি দেবীর চোখে জল এসে গেল। সেদিন তিনি যা করতে পারেননি তার মেয়েটা আজ তা করে দেখিয়েছে। খুব সুখী হবি মা তুই। সবাই চলে গেলে পার্বতী আরতিকে বলল, মা, এতদিন থেকে তুমি ভাবছো আমি তোমার অতীতের কথা জানলাম কি করে? হ্যাঁ, আমি তাই ভাবছিলাম, কিন্তু তোকে জিজ্ঞেস করার সাহস পাইনি। তোমার সাহস বরাবরই কম, তাই তুমি জীবনে এত কষ্ট পেয়েছো। অয়ন আসলে অনুপ আঙ্কেলের ভাই অনিলবাবুর ছেলে। আমি কলকাতার কলেজে পড়ার সময় ওর সঙ্গে আমার বন্ধুত্ব হয়। এরপর আমি ওদের বাড়ি গেছি। খুব ভালো মানুষ ওরা। আমার পরিচয় পাওয়ার পর একদিন অনুপ আঙ্কেলের স্ত্রী সুধা আন্টি আমাকে তোমার আর অনুপ আঙ্কেলের ভালোবাসার কথা বলে। অনুপ আঙ্কেল আর সুধা আন্টি খুব ভালো বন্ধু। দুজনে দুজনের সব কথা শেয়ার করে। তোমার সব কথা জেনেও কোনো খারাপ লাগেনি, বরং আফসোস করেছে তোমাদের বিয়েটা হয়নি বলে। তোমার বিয়ে আমার বাবার সাথে না হয়ে যদি অনুপ আঙ্কেলের সাথে হতো তাহলে তুমি খুব সুখী হতে। খুব ভালো মানুষ অনুপ আঙ্কেল। সেদিন আমি যদি তোর মতো সিদ্ধান্ত নিতে পারতাম তাহলে আমার জীবনটা সত্যিই অন্যরকম হতো। যাই হোক, আমি না পারলেও তুই পেরেছিস। এরপর দুই পক্ষ মিলে বিয়ের দিনক্ষণ ঠিক হলো। ধুমধাম করে বিয়েটাও হলো। অভিক খুব আনন্দ করেছে দিদির বিয়েতে। এত বছর পর আরতিকে দেখতে পেয়ে ভালো লাগে অনুপবাবুর। আরতিরও ভালো লাগে ওকে দেখে। আর অনুপবাবুর স্ত্রী সুধা সত্যিই খুব ভালো। কিন্তু কোনো অনুষ্ঠানে দীননাথবাবু যাননি। অসুস্থতার বাহানা বানিয়ে বাড়িতেই ছিলেন, কারণ এত বছর পর অনুপের মুখোমুখি হতে চাননি তিনি। সেদিন তিনি অনুপের সঙ্গে তার মেয়ের বিয়ে দেননি, কিন্তু এত বছর পর সেই বাড়িতেই বিয়ে হচ্ছে পার্বতীর। শেষ পর্যন্ত অনুপেরই জয় হলো। দীননাথবাবু কেন বিয়েতে যাননি তা পার্বতী আরতি দুজনেই বুঝতে পেরেছিল। পার্বতী বিয়ের পর বরকে নিয়ে গিয়েছিল দাদুর বাড়িতে। দীননাথ অবশ্য তখন দুহাত তুলে আশীর্বাদ করেছিলেন, বলেছিলেন, খুব সুখী হও তোমরা। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন।